বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইয়োর ড্রিম পয়েন্টের পক্ষ থেকে আমি মুসাম্মাদ বৃষ্টি খাতুন আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সমাস। আজকের ক্লাস শুরুর পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আগামী ঈদের পর ইয়োর ড্রিম পয়েন্টের পক্ষ থেকে একটি কোর্স চালু হতে যাচ্ছে। এই কোর্সটি মূলত যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং এনটিআরসি-এ পরীক্ষা দিতে চান তাদের জন্য। আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা যারা পরিশ্রমী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল। আমাদের কোর্সে যা যা থাকবে: লাইভ ক্লাস এবং সেই ক্লাসের ওপর পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা ও মডেল টেস্ট। যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সমাস। সমাস কথাটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাসকে মূলত ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। সমাস সম্পূর্ণভাবে জানতে হলে কিছু শব্দ আমাদের জানতে হবে। তা হলো সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি এবং সমস্যমান পদ কি। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন শব্দটির নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যের এক একটা অংশ পাওয়া যায় সম্পূর্ণটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম সমাস বাক্য, বিগ্রহ বাক্য। যে কয়টি পদ মিলে সমাসটি গঠিত হবে তাকে বলা হয় সমস্যমান পদ। এখন সমস্যমান পদের ক্ষেত্রে যে কয়টি পদ বলতে এখানে আমরা বোঝাচ্ছি পূর্বপদ এবং পরপদকে। পূর্বপদ এবং পরপদটা কি? সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। আর এখানে যদি মধ্যপদ থাকে মাঝখানের অংশ তাহলে একে আমরা মধ্যপদও বলতে পারি। এখন আমরা যদি লিখি বই ও খাতা, তাহলে এটা কি হবে? বই হচ্ছে পূর্বপদ, খাতা হচ্ছে পরপদ, আর এইটা সম্পূর্ণটা হয়ে যাবে ব্যাস বাক্য। ঠিক আছে? এখন সমাসের প্রকারভেদ আসি। সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তারপর আছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এখন এটি মূলত নতুন 9-10 যে বই আছে, নবম দশম শ্রেণী, সেই বই অনুসারে। এছাড়াও আরো 2টি সমাস রয়েছে। এটা হচ্ছে দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। দ্বিগু সমাসকে নতুন বই কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হবে কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান। এখানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদ প্রধান। যদি আমরা লিখি মা ও বাবা, এখানে মাও প্রধান বাবাও প্রধান, তাহলে এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। এরপর বহুব্রীহি সমাস, এখানে কোনো পদই প্রধান নয়। যদি আমি লিখি ধরেন গায়ে হলুদ, গায়ে হলুদ কি এর ব্যাস বাক্য? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে মূলত গায়ে হলুদকে বোঝানো হচ্ছে না, গায়িকেও বোঝানো হচ্ছে না, এটা একটি অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। যেহেতু কোনো পদই প্রধান নয় তাই এটি বহুব্রীহি সমাস। এরপর আসি তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। একে ছোট করে যদি বলতে হয় তাহলে আমরা বলবো তকদি। এর ক্ষেত্রে এটার
পূর্বপদ প্রধান নয়, কিন্তু পরপদ প্রধান। এখন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়? ব্যাস বাক্য বিভক্তিযুক্ত থাকবে। কর্মধারয় সমাসের ক্ষেত্রে নতুন শব্দের ব্যাস বাক্য হবে। আর দ্বিগু সমাসের কি হবে? অবশ্যই পূর্বপদ হতে হবে সংখ্যা। আর আমরা তো জানি সবগুলোর ক্ষেত্রে তৎপুরুষ কর্মধারয় এবং দ্বিগু সমাসে পরপদ প্রধান। কি প্রধান? পরপদ প্রধান। আচ্ছা, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে। সমাস আমরা সহজে কিভাবে চিনব বা ব্যাস বাক্য সহজে কিভাবে লিখব তার একটা চার্ট তৈরি করেছি। এখানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য যখন লিখব তখন এবং, ও, আর ব্যবহার করব। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা সমাহার ব্যবহার করব। কর্মধারয় সমাসে যে, যিনি, তিনি, যেটি, সেটি কর্মধারয় সমাসের ক্ষেত্রে ব্যবহার করব। বহুব্রীহির ক্ষেত্রে যার, যাতে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে, যেহেতু আগেই বলেছি বিভক্তি যুক্ত থাকে। আর অলুক সমাসের ক্ষেত্রে কি হবে? কোনো বিভক্তি লোপ পাবে না। এখন আসি দ্বন্দ্ব সমাস। আগেই জানলাম দ্বন্দ্ব সমাস কি কি দিয়ে যুক্ত থাকে? ও এবং আর, এই তিনটে দিয়ে যুক্ত থাকবে, উভয় পদই প্রধান থাকবে। এখানে মা ও বাবা কি হচ্ছে? মা ও বাবা, বাবা ও মা। বাবা ও মা দুই পদই প্রধান এবং একে সংযুক্ত করা হয়েছে ও দ্বারা। বই ও খাতা সংযুক্ত করা হয়েছে ও দ্বারা। বইও প্রধান, খাতাও প্রধান। এছাড়াও কিছু সমাস এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে আসে। মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, দা, কুমড়া, হিনুকুল সম্পর্ক। বিপরীত শব্দ আয়, ব্যয়, জমা, খরচ, অঙ্গবাচক, সংখ্যাবাচক। তারপরে আছে হচ্ছে দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, ক্রিয়া বিশেষণ যোগে। এগুলো আমরা বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যখন আমরা বিশেষণ কাকে বলে, ক্রিয়া বিশেষণ কাকে বলে, এগুলো আমরা পদের অধ্যায়ে জানতে পারবো। এখন আমরা নতুন আরেকটা আলোচনা করব, সেটা হলো অলুক সমাস। আমাদের প্রথমে জানা দরকার আমরা এতগুলো যে সমাস পড়লাম তার মধ্যে মাত্র তিনটি সমাসের অলুক হয়। একটা দ্বন্দ্ব, একটি তৎপুরুষ এবং বহুব্রীহি। তাহলে অলুক দ্বন্দ্ব কি হবে? দুইটা পদই প্রধান থাকবে এবং বিভক্তি লোপ পাবে না, কারণ আমরা আগেই কি জানি? বিভক্তি লোপ পাই না। অলুক মানেই হলো সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকবে। অলুক দ্বন্দ্ব দেশে বিদেশে, জলে স্থলে। তারপর কি আছে? অলুক তৎপুরুষ, গরুর গাড়ি, কাঠের পুতুল, মনের মানুষ। অলুক বহুব্রীহির ক্ষেত্রে আছে কানে পেন্সিল, হাতে ঘড়ি, মাথায় পাগড়ি। এরপর আসছি দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা জানি পরপদ প্রধান হবে, পূর্বপদ সংখ্যা হবে। এখন দেখি চার রাস্তার সমাহার। এখন এখানে যদি আমার দেওয়া থাকতো চৌরাস্তা, তাহলে আমরা কি লিখতাম? চার রাস্তার সমাহার, ব্যাস বাক্য লিখতাম। এখন দেওয়া আছে ধরো ব্যাস বাক্য তিন মাথার সমাহার, তাহলে আমরা কি দিব? তে মাথা। তারপর দেওয়া আছে শত অব্দের সমাহার, তাহলে কি দিব? শতাব্দী। ঠিক আছে, এখানে আমরা সব জায়গায় কি কি ব্যবহার করলাম? সমাহার দিয়ে ব্যবহার করলাম। আর পূর্বপদে কি আছে? সংখ্যা, একটা হচ্ছে 4, 3, শত। কর্মধারয় সমাস, যে সমাস যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান হিসেবে থাকে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। যেমন নীল যে আকাশ, এটা হবে কি? নীল আকাশ। তারপর মহান যে পুরুষ,
মহৎ পুরুষ, নীল যে পদ্ম, নীল পদ্ম। ঠিক আছে, এবার আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ কর্মধারয় সমাস যা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ এনটিআরসি এবং বিসিএস এক্সামে চলে আসে। মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয় এক্ষেত্রে কি হবে, মধ্যপদ লোপ পাবে। ব্যাসবাক্য লেখার পরে এর মধ্যপদটা লোপ পাবে। এখানে সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত বাদ যাবে, তাহলে কি হবে, সিংহ চিহ্নিত আসন, তাহলে হবে হচ্ছে সিংহাসন। ঠিক আছে, সাহিত্য সভা, এর মধ্যপদ যেহেতু লোপ পেয়েছে, ব্যাসবাক্যটা কি লিখবো আমরা, সাহিত্য বিষয়ক সভা। ঘর জামাই, এটা হবে কি, ঘরে আশ্রিত জামাই। এরপর আসি উপমান আর উপমেয়। উপমান বলতে কি বোঝায় আর উপমেয় বলতে কি বোঝায়। এটা হচ্ছে উপমান আর একটা উপমেয়। উপমান বলতে কি, যার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করা হবে সেটা হবে উপমান, এবং উপমেয় বলতে যাকে তুলনা করা হয়। ধরো কোনো কাছের একটা জিনিসের সাথে কোনো দূরের একটা জিনিসের তুলনা করব, তাহলে কাছের জিনিসটা হবে কি, উপমেয়, কাছের জিনিস, আর দূরের জিনিসটা কি হবে, উপমান। উপমান কর্মধারয় সমাস চেনার ক্ষেত্রে সাধারণ একটা গুণ বোঝাবে, বিশেষ্য যোগ বিশেষণ থাকবে, সত্য কথা হবে। মেইনলি আমাদের মেইন টার্গেট থাকবে কি, এটা সত্য কথা কিনা। যদি এটা সত্য কথা হয় তাহলে এটা উপমান কর্মধারয় সমাসের মধ্যে চলে যাবে। মান, এই যে এখানে দেখছো না, মান, কোনো একটা কথার মান সম্মান আছে, তার মানে কি, সত্য কথা। ন্যায় শব্দ দ্বারা আমরা ব্যাসবাক্য লেখার সময় অবশ্যই ন্যায় শব্দ ইউজ করব এবং সেটাকে মাঝখানে দিব। এখন আসি তুষার শুভ্র, তাহলে কি বলা হয়েছে এখানে, এটা কি তুষার শুভ্র তো, তাই না, সাদা তো, আর হচ্ছে এটা ন্যায় শব্দটা মাঝে বসবে, তাহলে তুষারের ন্যায় শুভ্র। আমরা যদি লিখি তাহলে কি লিখব, তুষারের ন্যায় শুভ্র। আরেকটা কি আছে, কুসুমের মতো কমল, এখানে মতও ব্যবহার করতে পারো, ন্যায়ও ব্যবহার করতে পারো। কুসুমের মতো কমল, এটা হবে কুসুম কোমল। এবার উপমান হলো, এবার উপমিত। মিত মিন্স আমরা এখানে ইউজ করতে পারি মিথ্যা কথা। ঠিক আছে, এটা কোনো সাধারণ গুণ বোঝাবে না, আর এটার ক্ষেত্রে এক একজন এক একভাবে মনে রাখে, তো আমরা শুধু একটা নিয়ম দিয়ে মনে রাখি এখন আপাতত, মি মানে মিথ্যা কথা। ঠিক আছে, মুখ চন্দ্র। আরেকটা কথা হচ্ছে এখানে ব্যাস বাক্যে অবশ্যই ন্যায় ব্যবহার করতে হবে, কিন্তু ব্যাস বাক্যের ন্যায়টা শেষে বসবে। মুখ চন্দ্র, পুরুষ সিংহ, কর পল্লব, এগুলো কি সত্য কথা? মুখ কি চন্দ্র, মুখ কি চন্দ্রের ন্যায়, পুরুষ কি সিংহের ন্যায়, এটা তো উপমা দিয়ে কথা বলা হলো। তাহলে মুখ চন্দ্র, মুখ ন্যায় শব্দ শেষে বসবে, মুখ চন্দ্রের ন্যায়।
তারপর আছে পুরুষ, তাহলে এটা কি হবে ব্যাস বাক্য? পুরুষ সিংহের ন্যায়। কর পল্লব, পাতা, পল্লব মানে কি? পাতা। কর পল্লবের ন্যায়। ঠিক আছে, এবার আসি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা মাঝখানে, ব্যাস বাক্যের মাঝখানে রূপ শব্দটি ব্যবহার করব। আর এর ক্ষেত্রে উপমান এবং উপমেয়ের অভিন্নতা কল্পনা করতে হবে। বিষাদ রূপ সিন্ধু, এটা কি হবে? আচ্ছা, এখানে দেওয়া আছে বিষাদ সিন্ধু, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? বিষাদ রূপ সিন্ধু। বিষাদ